আজ রাতের বিশেষ খবর। সরকারি জমি দখল করে পার্টি অফিস তৈরি করার অভিযোগ তৃণমূল নেতা আরাবুলের বিরুদ্ধে। সবর বিরোধীরা। প্রায় 6 ঘন্টা পর ইডির দপ্তর থেকে বের হলেন বনগাঁর চেয়ারপারসন। হাজিরা টিটাগড়ের প্রাক্তন চেয়ারম্যানেরও। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো শীঘ্রই স্থায়ী উপাচার্য নিয়োগ। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আশ্বাস রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বোসের। শুভেন্দু জানিয়েছিলেন 3 দিন আগেই, মঙ্গলে সত্যি হলো সেই আশঙ্কা। আয়কর নোটিশপ্রাপ্ত মন্ত্রী অখিল গিরি এবং তার পুত্র। ইসরায়েল প্যালেস্তাইন ভয়াবহ যুদ্ধে গাজায় অল্প সময়ের জন্য যুদ্ধ থামাতে পারি, তবে তা যুদ্ধবিরতি নয়, জানালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। আসছি বিস্তারিত খবরে। পৌর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির দপ্তরে দ্বিতীয় দিন হাজিরা দেন বরানগর পৌরসভার চেয়ারপারসন অপর্ণা মৌলিক। তিনি সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন। মঙ্গলবার তাকে আবারও সেখানে ঢুকতে দেখা গিয়েছে। 6 ঘন্টা পর সেখান থেকে বেরিয়ে আসেন তিনি। অপর্ণার পাশাপাশি ইডির দপ্তরে হাজিরা দিয়েছেন টিটাগড় পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরীও। সকাল 11টা নাগাদ ইডির দপ্তরে ঢুকতে দেখা যায় অপর্ণাকে। তার আগে 10:20 দপ্তরে যান প্রশান্ত। দুজনেই নথিপত্র নিয়ে সিজিওতে ঢুকেছেন। সংবাদ মাধ্যমের সামনে কথা বলেননি কেউই। ইডি সূত্রের খবর, পৌরসভা নিয়োগ সংক্রান্ত নথি তাদের কাছে যে দেখতে চাওয়া হয়েছে। নিয়োগের কাজে তারা যুক্ত ছিলেন কিনা, নিয়োগে তাদের ভূমিকা কী ছিল ইত্যাদি জিজ্ঞাসা করা হতে পারে অপর্ণা এবং প্রশান্তকে। অপর্ণা ইডির দপ্তরে প্রায় 7 ঘন্টা ছিলেন। ওই দিনেই তার সঙ্গে ডাকা হয়েছিল কামারহাটি পৌরসভার চেয়ারপারসন গোপাল সাহাকেও। তিনিও ছিলেন বিকেল পর্যন্ত। পৌর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির পাশাপাশি সক্রিয় সিবিআইও। এর আগে পৌর নিয়োগ সংক্রান্ত নথির খোঁজে অপর্ণার বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই। রাজ্যের বিভিন্ন পৌরসভা এবং প্রাক্তন ও বর্তমান পৌরকর্তাদের বাড়ির অফিসে কেন্দ্রীয় অভিযান চলেছে একাধিকবার। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতেও সিবিআই ম্যারাথন তল্লাশি চালিয়েছে গত মাসেই। একই দিনে তল্লাশি চলে কামারহাটির বিধায়ক মদন মিত্রের ভবানীপুর এবং দক্ষিণেশ্বরের বাড়িতেও। সরকারি জমি দখল করে পার্টি অফিস খোলার অভিযোগ উঠল ভাঙড়ে তৃণমূল দাপুটে নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগ, বাসন্তী রাজ্য সড়ক লাগোয়া রামনঘাটা বাজারের কাছেই সেচ দপ্তরের জায়গা দখল করে পার্টি অফিস তৈরি করছেন আরাবুল এবং তার অনুগামীরা। ওই জমিতে পার্টি অফিস তৈরি করার কথা স্বীকার করে নিয়েছেন আরাবুলও। এ বিষয়ে বাম আমলের প্রসঙ্গ টেনে কটাক্ষ করেছেন আরাবুল। তার কথায়, সিপিএম ক্ষমতায় থাকার সময় এই রকম অনেক জমি দখল করে পার্টি অফিস দোকান করা হয়েছে, কিন্তু তৃণমূল যখন থেকে ক্ষমতায় এসেছে তখন থেকে এই রকম কোনো অভিযোগ নেই। সরকারি জায়গা জবরদখল করে পার্টি অফিস তৈরির অভিযোগ তুলে নিন্দায় সরব হয়েছেন বিরোধীরা। এই প্রসঙ্গে আইএসএফ নেতা তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, আমি খবর নিয়ে জেনেছি সিন্ডিকেট রাজ চালানোর জন্যই আরাবুল এবং তার গোন্ডা বাহিনী ওই পার্টি অফিস তৈরি করাচ্ছে। রামনঘাটার প্রধান ও উপপ্রধানের সঙ্গে জড়িত রয়েছেন। কলকাতা পুলিশকে অনুরোধ করব এই অনৈতিক কাজ বন্ধ করার জন্য, না হলে বৃহত্তর আন্দোলনে সামিল হব আমরা। একই দাবি তুলে সরব হয়েছে স্থানীয় সিপিএম নেতৃত্ব। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে শীঘ্রই স্থায়ী উপাচার্য নিয়োগ করা হবে। মঙ্গলবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের 22তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে এসে এমনই আশ্বাস দিলেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য সিবি আনন্দ বোস। রাজ্যপাল নিযুক্ত উপাচার্যদের সঙ্গে রাজ্য সরকার তথা শিক্ষা দপ্তরের সংঘাত নতুন নয়। সার্বিকভাবে শিক্ষাক্ষেত্রে রাজভবনের হস্তক্ষেপ নিয়ে সরব হয়েছে শাসক দল তৃণমূল। মঙ্গলবার মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে পৌঁছে আগে রাঙামাটি এলাকায় রাজ্যপালের কনভয় ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূলের ছাত্র পরিষদ। যদিও জেলা পুলিশ প্রশাসনের তৎপরতায় বিক্ষোভ ঘিরে তেমন কোনো বিশৃঙ্খলা তৈরি হয়নি। মূলত রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের হস্তক্ষেপ ও একতরফাভাবে উপাচার্য নিয়োগের বিরোধিতা করা হয়েছে শাসক দল তৃণমূলের ছাত্র সংগঠনের তরফে। নেতৃত্বে ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। রাজ্যপাল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে বার হওয়ার সময়ে কালো পতাকা দেখানো হয় তৃণমূলের ছাত্র সংগঠনের তরফে। যদিও সেই বিক্ষোভে
কোনো রাজনৈতিক দলের পতাকা ছিল না। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে আচার্য বোসের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকার এবং বোসের মধ্যে সংঘাতের ফলে রাজ্যের 31টি বিশ্ববিদ্যালয়ে এখনও কোনো স্থায়ী উপাচার্য নেই। গত 21শে আগস্ট সুপ্রিম কোর্ট অস্থায়ী উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছিলেন। এরপর গত 15ই সেপ্টেম্বরের শুনানিতে আরও এক ধাপ এগিয়ে নিজেই সার্চ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ আদালত। সম্প্রতি রাজ্যের শিক্ষা দপ্তর আয়োজিত শিক্ষা সম্মেলনে ডাক পাননি বোস নিযুক্ত উপাচার্যরা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্পষ্ট জানায় তার অনুপ্রবেশকারী বলে কটাক্ষ করেছিলেন। ব্রাত্যের বক্তব্য ছিল, ইতিমধ্যে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে অন্তর্বর্তী উপাচার্য, আচার্য তথা রাজ্যপাল যেভাবে নিয়োগ করেছে সেটা বেআইনি। যারা আমাদের বৈধ প্রতিনিধি আছেন আমরা তো তাদেরই ডাকব। আমার মনে হয় না অনুপ্রবেশকারীদের ডাকার কোনো প্রয়োজন রয়েছে বলে সেই প্রেক্ষাপটে রাজ্যপাল মঙ্গলবার জানালেন শীঘ্রই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগ করা হবে। আয় বহির্ভূত সম্পত্তি নিয়ে তৃণমূল এবং বিজেপির অভিযোগ এবং পাল্টা অভিযোগ চলছেই। তবে রাজ্যের কারামন্ত্রী অখিলগিরির বিরুদ্ধে শুধু অভিযোগ করেই ক্ষান্ত হননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন আয়কর নোটিশ পাঠানো হচ্ছে কারামন্ত্রীকে। মঙ্গলবার মন্ত্রী এবং মন্ত্রীপুত্র সুপ্রকাশ গিরির সম্পত্তি এবং আয় ব্যয়ের হিসাব জানতে চেয়ে সত্যি আয়কর দপ্তরে চিঠি এলো তাদের বাড়িতে। ইতিমধ্যে নোটিশ প্রাপ্তির কথা জানিয়েছেন সুপ্রকাশ নিজে। তবে মন্ত্রী অখিলগিরি এখনও আয়করের নোটিশ পাওয়ার কথা স্বীকার করেননি নিজ মুখে, আবার অস্বীকারও করেননি। গত শনিবার পূর্ব মেদিনীপুরে নন্দকুমারের সভা থেকে কারামন্ত্রী এবং তার পুত্রের আয়কর নোটিশ প্রাপ্তির বিষয়ে মন্তব্য করেন শুভেন্দু। ইনকাম ট্যাক্সের অন্তর্তদন্তের কথা জানিয়ে শুভেন্দু বলেন, এমন কোনো দপ্তর নেই যেখানে হাত দিলে গন্ধ বেরোবে না। তারপর নাম উল্লেখ না করে শুভেন্দু বলেন, একজন অর্ধেক মন্ত্রী রয়েছেন যিনি রাষ্ট্রপতির গায়ের রং নিয়ে কথা বলেছিলেন। উনি নেমন্তন্ন পেয়ে গিয়েছেন। আমার কাছে সব কাগজ রয়েছে। এখান থেকেই বোঝা যায় শুভেন্দুর নিশানা আসলে রামনগরের বিধায়ক তথা মন্ত্রী অখিলগিরির দিকে। আর সেদিনই আয়কর দপ্তরের নোটিশ এলো অখিলগিরির পুত্রের কাছে। বিভিন্ন মহল থেকে আন্তর্জাতিক চাপ ও বৃদ্ধি পাচ্ছে, তা সত্ত্বেও গাজায় যুদ্ধবিরতির ডাকে সাড়া দিতে রাজি হলো না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি সাফ জানিয়ে দিলেন, যুদ্ধ থামানোর কোনো প্রশ্নই ওঠে না। তারা যে কথা ভাবছেনও না। তবে সাময়িকভাবে মাঝে মাঝে ত্রাণ এবং অন্যান্য প্রয়োজনে যুদ্ধ থামাতে আপত্তি নেই ইসরায়েলের। নেতানিয়াহু জানাচ্ছেন, যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য ইসরায়েলি ফৌজ কিছুক্ষণ যুদ্ধ থামাতে পারে। হামাসের হাত থেকে পণবন্দীদের উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্যই যুদ্ধে সামান্য বিরতি আসতে পারে। তবে সার্বিকভাবে যুদ্ধবিরতিতে রাজি নয় তারা, বরং হামাসকে সমূলে বিনষ্ট করার যে প্রতিজ্ঞা নেতানিয়াহু করেছেন তাতেই এখনও বদ্ধপরিকর ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু।